সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে প্রথম বর্ষের তৃতীয় অধ্যায়ে অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের আয়নীকরণ শক্তি নিয়েই আমি আলোচনা করব। আয়নীকরণ শক্তি অর্থাৎ আমাদের মৌলের পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তির আরও একটা নামও আছে, আয়নীকরণ বিভব বলা হয় বা আয়নীকরণ পটেনশিয়াল, ইংরেজিতে আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পটেনশিয়াল, বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। তো আমরা আয়নীকরণ শক্তি নিয়ে আজকে একদম ইন ডিটেলস পড়ব। তো প্রথমে দেখো, আমরা আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব এটার সংজ্ঞা যদি বলতে চাই, তাহলে আমি সংজ্ঞাটা বলার জন্য আমি একটু বোর্ডের সাহায্য নিচ্ছি। যেমন আমরা ধরো সোডিয়ামের একটা পরমাণু নিলাম, এটা ব্র্যাকেটে লিখলাম গ্যাস -1 মোল ইলেকট্রন এবং এখানে দেওয়া হলো সোডিয়াম প্লাস। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে তাও দেওয়া হলো ডেল্টা এইচ ইকুয়ালস পজিটিভ। অর্থাৎ আমি যদি সংজ্ঞাটা অনেকটা দেখে দেখে বলতে চাই, তাহলে সেটা সংজ্ঞাটা এভাবে দাঁড়ায় যে 1 মোল পরিমাণ গ্যাসীয় নিরপেক্ষ পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ হতে 1 মোল ইলেকট্রন অপসারণ করে তাকে 1 মোল একক ধনাত্মক গ্যাসীয় আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। আমি সংজ্ঞাটা আবারও বলছি, 1 মোল পরিমাণ গ্যাসীয় নিরপেক্ষ পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ হতে 1 মোল ইলেকট্রন অপসারণ করে তাকে 1 মোল একক ধনাত্মক গ্যাসীয় আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বলে। এখন এই 1 মোল ইলেকট্রন ত্যাগ করতে, অর্থাৎ আমার নিরপেক্ষ পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন ত্যাগ করতে যে শক্তিটা প্রয়োজন হয় সেটাকে আবার প্রথম আয়নীকরণ শক্তি বা প্রথম আয়নীকরণ বিভব বলা হয়। তাহলে প্রথম আয়নীকরণ বিভব হচ্ছে 1 মোল গ্যাসীয় নিরপেক্ষ পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ হতে 1 মোল ইলেকট্রন সরিয়ে তাকে 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে প্রথম আয়নীকরণ শক্তি বা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি বলা হয়। এবার দেখো, তাহলে প্রথম আয়নীকরণ শক্তি যদি এটা হয়, তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তিটা কি আমরা একটু দেখে নিব। তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি হচ্ছে, আমি এইবার সোডিয়াম প্লাস নিলাম এবং এটাও গ্যাসীয় -1 ইলেকট্রন, এটা যখন সোডিয়াম 2 প্লাস হবে এবং এখানে গ্যাসীয়, এখানে ডেল্টা এইচ ইকুয়ালস, এটাকে যদি আমি ডেল্টা এইচ 1 লিখি, এটাকে ডেল্টা এইচ 2 লিখতে পারি, অর্থাৎ এটা প্লাস ভিই। একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা যদি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে বলতে হবে এভাবে: 1 মোল একক ধনাত্মক গ্যাসীয় আয়ন এর সর্ববহিস্থ কক্ষপথ হতে 1 মোল ইলেকট্রন ত্যাগ করে তাকে 1 মোল দ্বিধনাত্মক গ্যাসীয় আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলে। এখন তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে 1 মোল সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, তার মানে সেটা নিয়নের গঠন বিন্যাস অর্জন করে। তো নিয়নের গঠন বিন্যাস অর্জন করলে, নিয়ন যেহেতু আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস, স্বাভাবিকভাবে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করলে সেখান থেকে আরেকটি ইলেকট্রন ত্যাগ করা অনেক বেশি কষ্টসাধ্য। এখন আমরা এটা সোডিয়াম দিয়ে না দেখিয়ে অন্য একটা পরমাণু দিয়ে দেখাইতে পারি। যেমন আমি যদি একইভাবে এই সংখ্যাটা, অর্থাৎ আমি ম্যাগনেসিয়াম দিয়ে দেখাই, তাহলে ম্যাগনেসিয়াম যখন নিরপেক্ষ পরমাণু হিসেবে থাকবে
তখন সেখান থেকে 1 মোল ইলেকট্রন ত্যাগ করে তাকে ম্যাগনেসিয়াম প্লাস গ্যাসীয় আয়নে পরিণত করতে যেই শক্তি প্রয়োজন হয় সেটাকেই বলবো আমরা প্রথম আয়নীকরণ শক্তি। এবং এই ম্যাগনেসিয়াম প্লাস গ্যাসীয় আয়ন থেকে আরেক মোল ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাস গ্যাসীয় আয়নে পরিণত করতে যেই শক্তিটা প্রয়োজন হয় সেটাকেই আমরা বলবো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তাহলে দেখো এখন কিন্তু আর আমার বলার ইয়ে না যে কোনো স্কোপ নাই যে ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করি তো ম্যাগনেসিয়াম প্লাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হয়, সেটা কিন্তু না। কারণ আমাদের ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে, আর ম্যাগনেসিয়াম প্লাস থেকে আরেকটা ইলেকট্রন আরেক মোল ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাস করলে যে শক্তিটা লাগে সেটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এখন আমাদের এখানে একটা প্রশ্ন হচ্ছে যে কোন পরমাণুর দ্বিতীয় আয়নীকরণ শক্তি সবসময় প্রথম আয়নীকরণ শক্তি থেকে বেশি। খেয়াল করো, দ্বিতীয় আয়নীকরণ শক্তি সবসময় প্রথম আয়নীকরণ শক্তি থেকে বেশি। অর্থাৎ আমি এখানে যদি ডেল্টা H2 এই যে এই মানটা অলওয়েজ গ্রেটার দ্যান ডেল্টা H1, কিন্তু কেন? কারণ কেউ কেউ হয়তো চিন্তা করতে পারে যে একটা ইলেকট্রন ত্যাগ করতে যা শক্তি লাগবে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে শক্তি বেশি লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি আবার দ্বিতীয় আয়নীকরণ শক্তিতেও কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করছে, আবার প্রথম আয়নীকরণ শক্তিতেও একটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে দুই ক্ষেত্রে যদি একটাই ইলেকট্রন ত্যাগ করে তাহলে তো শক্তি সমান হওয়ার কথা, কিন্তু কেন একটা থেকে আরেকটা বেশি হয় সে ব্যাখ্যাটা এখন আমি করব। সেটা হচ্ছে কি, দেখো এই ম্যাগনেসিয়াম যখন নিরপেক্ষ পরমাণু অবস্থায় ছিল তখন তার 12টা প্রোটনের এগেইনস্টে 12টা ইলেকট্রন ছিল। অর্থাৎ নিরপেক্ষ পরমাণুতে যতটা প্রোটন ঠিক ততটা ইলেকট্রন থাকে। যখন একটা ইলেকট্রন সে ত্যাগ করবে অর্থাৎ ম্যাগনেসিয়াম প্লাস হবে তখন 12টা প্রোটনের এগেইনস্টে তখন ইলেকট্রন হয়ে যাচ্ছে 11টা। অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগ করার পর ওই পরমাণুর ধনাত্মক চার্জ বা প্রোটন কর্তৃক ইলেকট্রনগুলো আগের চেয়ে আরো বেশি দৃঢ়ভাবে আকৃষ্ট হয়। কারণ একটা ইলেকট্রন যখন ত্যাগ করে তখন তো ইলেকট্রনের পরিমাণ কমে গেছে কিন্তু প্রোটনের পরিমাণ কিন্তু সেমই আছে। তাহলে সেজন্যই যখন দ্বিতীয়বার অর্থাৎ ম্যাগনেসিয়াম প্লাস যার ইলেকট্রন সংখ্যা একটা কম অর্থাৎ যার ইলেকট্রনগুলো প্রোটনের প্রতি আগের চেয়ে বেশি আকৃষ্ট অবস্থায় আছে, সুতরাং সেকেন্ড টাইম ইলেকট্রনটা ত্যাগ করতে শক্তি বেশি লাগবে। সেজন্যই যে কোনো পরমাণুর প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে অলওয়েজ দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি কেন, সে ব্যাখ্যাটা হচ্ছে এটাই। একইভাবে আমরা যদি তৃতীয় আয়নীকরণ শক্তি দেখি তাহলে দেখা যায় তৃতীয় আয়নীকরণ শক্তি দ্বিতীয় আয়নীকরণ শক্তির চেয়ে বেশি, কারণ তখন ইলেকট্রন আরেকটা কমে গিয়ে প্রোটনের প্রতি তার ইলেকট্রনগুলোর আকর্ষণটা আগের চেয়ে বেশি হয়। তাহলে আমরা একটা পাইলাম যে কোনো মৌলের প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে অথবা উপর থেকে নিচের দিকে গেলে সেটা আয়নীকরণ শক্তির কি পরিবর্তন হয় সেটাই আমরা এখন দেখাবো। তাহলে এখন একটু দেখো, সেটা হচ্ছে আমরা যখন দ্বিতীয় পর্যায়ের কথা চিন্তা করি, কারণ প্রথম পর্যায়ে মাত্র দুটি মৌল হাইড্রোজেন এবং হিলিয়াম, সুতরাং ওই দুইটা মৌল নিয়ে আমাদের অত বেশি আমি ট্রেন্ডটা ভালো করে বুঝবো না, কিন্তু দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো কি কি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং লাস্ট মৌলটা হচ্ছে নিয়ন। তাহলে এখন দেখো আমাদের এইটা দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে আমরা জানি আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। এখন কেন বৃদ্ধি পায় বাম থেকে ডানে গেলে? কেউ হয়তো এটা ব্যাখ্যা দেয় বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় বলে বৃদ্ধি পায়, কিন্তু আকার কেন ছোট হয় সেটাও কিন্তু ঘুরে ফিরে একই জিনিস আসবে, যে কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় বলে। যাই হোক, একটু ভালো করে দেখো, দ্বিতীয় পর্যায়ের আমরা জানি যে সবগুলাই ইলেকট্রন অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তার মানে ইলেকট্রনগুলা দ্বিতীয় শক্তি স্তরে থাকে। এখন
বাম থেকে ডানে গেলে যেহেতু নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না, কিন্তু কেন্দ্রে প্রোটন সংখ্যা একটি একটি করে বৃদ্ধি পায় বলে কেন্দ্রের পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জের সাথে বাইরের ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পায়। কেন দেখো, ধরো লিথিয়ামের কেন্দ্রে প্রোটন আছে 3টা, আর বেরিলিয়ামের কেন্দ্রে প্রোটন আছে 4টা, বোরনের 5টা, কার্বনের 6টা, 7, 8, 9 এবং 10। তাহলে যেহেতু বাম থেকে ডানে গেলে নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না, কিন্তু কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় বলে কেন্দ্রের নিউক্লিয়াসের প্রতি বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধি পাইলে স্বাভাবিকভাবে এখান থেকে একটা ইলেকট্রনকে সরাইতে 3টা প্রোটনের আকর্ষণের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হবে। এখান থেকে ইলেকট্রনকে সরাইতে 4টা প্রোটনের আকর্ষণের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হবে। তার মানে ধীরে ধীরে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ইলেকট্রন প্রতি আকর্ষণটা বৃদ্ধি পায়, ফলে একটা ইলেকট্রনকে সরাইতে আগের চেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ লিথিয়ামের যা লাগবে তার মানে বেরিলিয়ামের তার চেয়ে বেশি লাগবে। এবার যাইতে যাইতে আমার লাস্ট মৌলটার সবচেয়ে বেশি লাগবে। সেই জন্যই বলা হয় যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ আমি এখানে জানলাম নর্মালি আমার বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় কেন, সেটা ব্যাখ্যা হচ্ছে এরকম যে বাম থেকে ডানে একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাওয়া হয়, তখন যেহেতু নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না, কিন্তু কেন্দ্রে প্রোটন সংখ্যা একটি একটি করে বৃদ্ধি পাওয়ায় বাইরের কক্ষের ইলেকট্রন প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। আকর্ষণ বৃদ্ধি পাইলে ইলেকট্রনকে সরাইতে অধিক শক্তির প্রয়োজন হয়। সেজন্য বাম থেকে ডানে গেলে সাধারণত আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এবার দেখো, সেই হিসেবে লিথিয়াম বেরিলিয়াম অর্থাৎ বাম থেকে ডানে গেলে ধীরে ধীরে বৃদ্ধি পাবে, কিন্তু এই ক্ষেত্রে আমার 2টা ব্যতিক্রম আছে দ্বিতীয় পর্যায়ে। সেই ব্যতিক্রমটা হচ্ছে বেরিলিয়াম আর বোরন, এই দুটার মধ্যে, এবং নাইট্রোজেন এবং অক্সিজেন, এই দুটার মধ্যে ব্যতিক্রমটা দেখা যায়। নর্মালি আমরা তো জানি, আগেই বলছি যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় কারণ কেন্দ্রের প্রোটন সংখ্যা বাড়ে। সেই হিসেবে বেরিলিয়ামের কেন্দ্রের প্রোটন সংখ্যা হচ্ছে 4 আর বোরনের কেন্দ্রের প্রোটন সংখ্যা হচ্ছে 5। অন্যদিকে নাইট্রোজেনের কেন্দ্রের প্রোটন সংখ্যা হচ্ছে 7 এবং অক্সিজেনের 8। তাহলে স্বাভাবিকভাবে বেরিলিয়ামের চেয়ে বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, আর নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের আয়নীকরণ শক্তি নর্মালি বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় এর বিপরীত ঘটনা ঘটে। সেটা কি? অর্থাৎ বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের চেয়ে বেশি, আবার এদিকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি। সেটা কেন, সেই ব্যাখ্যাটা এখন দেখ। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2। অন্যদিকে বোরনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1। তাহলে এই দুটার ক্ষেত্রে আগে আমরা দেখি, যদি কোনো মৌলের সর্বশেষ s অরবিটাল পুরোপুরি পূর্ণ থাকে অথবা p অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ থাকলে সেটা সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থায় থাকে, এবং স্থিতিশীল কোনো ইলেকট্রন বিন্যাস থেকে কোনো একটা ইলেকট্রনকে সহজে সরানো যায় না, কারণ তাতে তার স্থিতিশীলতা বিনষ্ট হবে। সেজন্যই বেরিলিয়ামের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস 2s2 আছে বলে, অন্যদিকে বোরনের ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল না, কারণ p অরবিটাল এক্ষেত্রে অর্ধপূর্ণ না পূর্ণ না। তাহলে সেই কারণেই বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা বোরনের চেয়ে কম হওয়া সত্ত্বেও শুধুমাত্র তার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের চেয়ে বেশি। তাহলে এটা একটা ব্যতিক্রম। অর্থাৎ আমি লিথিয়ামের চেয়ে বেরিলিয়াম তো নর্মালি বেশি হবে, কিন্তু বেরিলিয়াম বোরনের চেয়ে বেশি, তার মানে কি বোরন বেরিলিয়ামের চেয়ে কম। এরপরে কার্বনের আবার বাড়বে, কার্বনের চেয়ে নাইট্রোজেন আবার বাড়বে, কিন্তু নাইট্রোজেনের পরে যে অক্সিজেন আছে সেটা আবার নাইট্রোজেনের চেয়ে কম। তাহলে এই ব্যাখ্যাটা আমি একইভাবে দেখে নিই। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তাহলে সেক্ষেত্রে সেটা হবে 1s2 2s2 2p3। অন্যদিকে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হবে 1s2 2s2 2p4। এই যে খেয়াল করো, আমি আগে বলেছি কোনো পরমাণুর সর্বশেষ s অরবিটাল যদি পুরোপুরি পূর্ণ হয় অথবা p অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ হলে সেটা সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থায় থাকে।
তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে আমি যদি তুলনা করি, তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল, পি অরবিটাল অর্ধপূর্ণ বলে, অন্যদিকে অক্সিজেনের পি অরবিটাল অর্ধপূর্ণ না, পূর্ণ না, সুতরাং সেটা ততটা বেশি স্থিতিশীল না। তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা অক্সিজেনের পক্ষে কম হওয়া সত্ত্বেও শুধুমাত্র তার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে তার আয়নীকরণ শক্তি বেশি। তাহলে সেটা আমি খুব সহজেই জানলাম যে এই দুইটা মৌলে, এই বেরিলিয়াম বোরন, নাইট্রোজেন, অক্সিজেনের মধ্যে ব্যতিক্রমটা লক্ষ্য করা যায়। এরপরে অক্সিজেনের চেয়ে ফ্লোরিন এমনি বেশি হবে, ফ্লোরিনের চেয়ে নিয়ন আরও বেশি হবে, সেটা নর্মাল ভাবেই অর্থাৎ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমি বিবেচনা করতে পারি। এবার দেখো, আমরা যদি এই দ্বিতীয় পর্যায়ে বাদ দিয়ে এরপরে যদি আমি তৃতীয় পর্যায়ের মৌলগুলো ধরি, তৃতীয় পর্যায়ে আমাদের মৌলগুলো কি কি আছে, সেটা হচ্ছে লিথিয়ামের নিচে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। খেয়াল করো, আমাদের এই ক্ষেত্রে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তার মানে বাম থেকে ডানে গেলে নর্মাল নিয়ম অনুসারে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আমি আবারও বলেছি যে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় কারণ বাম থেকে ডানে গেলে নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না, কিন্তু কেন্দ্রে প্রোটন সংখ্যা একটি একটি করে বৃদ্ধি পাওয়ায় বাইরের কক্ষে ইলেকট্রন প্রতি কেন্দ্রে আকর্ষণ বেড়ে যায়, ফলে ইলেকট্রনকে সরাইতে অধিক শক্তির প্রয়োজন হয় বলেই বাম থেকে ডানে গেলে কিন্তু আয়নীকরণ শক্তি বাড়ে। কিন্তু এইখানে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যে ব্যতিক্রমটা ছিল, সেই একই ব্যতিক্রম আমাদের ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামও সেম দেখা যাবে, এবং সেটাও আমরা এখানে ইলেকট্রন বিন্যাস দিয়ে এক্সপ্লেন করি। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, তাহলে 12 এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2। অন্যদিকে অ্যালুমিনিয়ামের যার পারমাণবিক সংখ্যা 13, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। তাহলে দেখো, ম্যাগনেসিয়ামের যেহেতু তার সর্বশেষ s অরবিটাল পুরোপুরি পূর্ণ বলেই সেটা বেশি স্থিতিশীল, অন্যদিকে অ্যালুমিনিয়ামের p অরবিটাল অর্ধপূর্ণ না, পূর্ণ না, সুতরাং ওইটার মতো স্থিতিশীল হবে না। সে কারণেই ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের অপেক্ষা বেশি, যদিও ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা অ্যালুমিনিয়ামের অপেক্ষা কম, কিন্তু তার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে কিন্তু তার স্থিতিশীলতা বেশি, ফলে একটা ইলেকট্রনকে সরাইতে শক্তি বেশি প্রয়োজন হয়। আর একইভাবে আমরা যদি ফসফরাস এবং সালফারের কথা বিবেচনা করি, ফসফরাস হচ্ছে 15, সালফার হচ্ছে 16, তাহলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। অন্যদিকে সালফারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। তাহলে খেয়াল করো, এখানেও আমাদের নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে যেরকম ব্যতিক্রম ছিল, এক্ষেত্রেও সেই ব্যতিক্রমটাই দেখা যাবে। অর্থাৎ ফসফরাসের সর্ববহিস্থ শক্তি স্তরের p অরবিটাল অর্ধপূর্ণ বলে সেটা বেশি স্থিতিশীল, এবং বেশি স্থিতিশীল বলেই সেটার বাইরের কক্ষ থেকে একটি ইলেকট্রনকে সরাইতে অধিক শক্তির প্রয়োজন হয়। সে কারণেই ফসফরাসের পারমাণবিক সংখ্যা সালফার অপেক্ষা কম হওয়া সত্ত্বেও শুধুমাত্র তার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের জন্যই তার আয়নীকরণ শক্তি বেশি। তাহলে আমরা এই দুইটা ব্যতিক্রম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, আবার বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, এই চারটা ব্যতিক্রম আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার চলে আসো, আমরা মানে বাম থেকে ডানে গেলে কি পরিবর্তন হয়, সেটা ব্যতিক্রম কেন হয়, সবগুলো জিনিস জানলাম। কিন্তু যদি আমি দেখি উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির কি পরিবর্তন হয়, সেটা কি কমে নাকি বাড়ে, আমি সেটা দেখার জন্য এখানে এই গ্রুপের, অর্থাৎ আমি গ্রুপ নাম্বার 1-এর যে মৌলগুলো আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরপরে রুবিডিয়াম, যাই হোক, সোডিয়াম হচ্ছে 11, পটাশিয়াম হচ্ছে 19 এবং রুবিডিয়াম হচ্ছে 37, এই মৌলগুলো যদি বিবেচনা করি, তাহলে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি কি হবে, উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায় বা কমে যায়। কেন কমে যায়? কারণ উপর থেকে নিচের দিকে গেলে একই গ্রুপে প্রতিটা ক্ষেত্রে নতুন করে একটা শক্তি স্তর যুক্ত হয়। তাহলে নতুন করে শক্তি স্তর যদি যুক্ত হয়, সেক্ষেত্রে
বাইরের কক্ষের ইলেকট্রন কেন্দ্রের নিউক্লিয়াস থেকে দূরত্ব বেড়ে যাওয়ার কারণে আকর্ষণটা কমে যায়। কারণ লিথিয়াম মাত্র দ্বিতীয় পর্যায়ের একটা মৌল, তার বাইরের কক্ষে ইলেকট্রনটা আছে দ্বিতীয় পর্যায়ে, নিউক্লিয়াসটা যতটা কাছে, সোডিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রনটা আছে তৃতীয় পর্যায়ে, তার মানে একটু দূরে, এবং দূরে হওয়াতে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কমে যায়, এবং আকর্ষণ কমলে স্বাভাবিকভাবে ইলেকট্রন থেকে অর্থাৎ কেন্দ্রের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনকে সরাইতে কম শক্তির প্রয়োজন হবে। সেজন্য উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় ততই কিন্তু আয়নীকরণ শক্তি হ্রাস পায় বা কমে যায়। তবে এই প্রসঙ্গে তোমাদেরকে ছোট্ট আরেকটা কথা না বললেই নয়, যে ব্যাপারটা হচ্ছে যে উপর থেকে নিচের দিকে কমে যাওয়ার পিছনে আরেকটা কারণ, খুব ইম্পর্টেন্ট একটা কারণ, এবং সেই কারণটার নাম হচ্ছে আচ্ছাদন প্রভাব নামে একটা প্রভাব আছে। তোমরা একটু ভালো করে দেখে নাও। আচ্ছাদন প্রভাব, আমি যদি এটা একটু লিখে বুঝাইতে চাই, আচ্ছাদন প্রভাব বা ইংরেজিতে এটাকে বলা হয় স্ক্রিনিং ইফেক্ট। স্ক্রিনিং ইফেক্ট, অর এটা আরেকটা ইংরেজি আছে, সেটা হচ্ছে শিল্ডিং ইফেক্ট। এই শিল্ডিং ইফেক্ট বা স্ক্রিনিং ইফেক্ট অথবা আচ্ছাদন প্রভাব, বা এটাতে বাংলাতে আরেকটা নাম আছে, এটাকে আবরণী প্রভাবও বলা হয়। আবরণী প্রভাব সেটা কি, সেটা আমরা এখন দেখব। সেটা হচ্ছে, আমরা এতক্ষণ বলেছি যে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি কমে, সেটা কারণ হচ্ছে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায় বলে আকর্ষণ কমে যায়, ফলে ইলেকট্রনকে সরাইতে সহজে মানে কম শক্তির প্রয়োজন হয়। কিন্তু সেটা ছাড়াও আমি এতগুলো যে লিখলাম, আবরণী প্রভাব বা আচ্ছাদন প্রভাব অথবা স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট, সেই জিনিসটা কি সেটা একটু দেখো। একাধিক শক্তিস্তর বিশিষ্ট কোনো পরমাণুর ক্ষেত্রে, যেমন ধরো আমরা এটা যে দ্বিতীয় মানে পর্যায়ের মৌল, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। আমি যদি রোডিয়ামের ক্ষেত্রে দেখি যে প্রথম কক্ষপথে এটা তো নিউক্লিয়াস ধরো, তাহলে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয়, চতুর্থ এবং সর্বশেষ কক্ষপথটা যদি পঞ্চম কক্ষপথ হয়, তাহলে দেখো এটা আমি আগে বলেছি যে রোডিয়ামটা পঞ্চম পর্যায়ের মৌল, তাহলে তার সর্বশেষ ইলেকট্রন কিন্তু একটা ইলেকট্রন আছে, এবং সেই ইলেকট্রনটা সর্ববহিস্থ শক্তি স্তরে আছে। একাধিক শক্তি স্তর বিশিষ্ট কোনো পরমাণুর ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের নিউক্লিয়াসের আকর্ষণটা দূরত্বের কারণে তো কমে, সেটা ঠিক আছে, কিন্তু দূরত্ব ছাড়াও আরেকটা কারণ যেটা আছে, সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের সাথে অর্থাৎ যে আরো শক্তি স্তর যেগুলো আছে কেন্দ্রের বাইরের শক্তি স্তরের মধ্যে ভিতরে যে শক্তি স্তরগুলো আছে তাদের ইলেকট্রনগুলা, যেমন এখানে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, এই যে তাদের ইলেকট্রনগুলা কেন্দ্রের নিউক্লিয়াসকে চারিদিক থেকে আবদ্ধ করে রাখে বা বেষ্টন করে রাখে, ফলে বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি তার আকর্ষণটা অনেকটুকু কমে যায়। তার মানে প্রথমত দূরত্বের কারণে যেটা কমছে সেটা তো আছেই, সেটা ছাড়াও ভিতরের কক্ষপথে থাকা ইলেকট্রনগুলো কেন্দ্রের নিউক্লিয়াসকে বাইরে থেকে চারিদিক থেকে আবদ্ধ করে রাখে, ফলে তার শক্তি বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা আরো কমে যায়, কারণ ভিতরের জিনিসগুলো তো তাকে ঘিরেই ধরে আছে। সুতরাং এই প্রভাবটাকে বলা হয় আচ্ছাদন প্রভাব বা আবরণী প্রভাব, অথবা ইংরেজিতে বলা হয় স্ক্রিনিং ইফেক্ট অথবা শিল্ডিং ইফেক্ট। এবং এই প্রভাবটা এস অরবিটালের সবচেয়ে বেশি, পি অরবিটালের তার চেয়ে কম, তারপর ডি অরবিটালের তার চেয়ে কম, এবং এফ অরবিটালের সবচেয়ে কম। তার মানে আচ্ছাদন প্রভাবের এটা এস অরবিটাল আকার ছোট হওয়াতে সেটার প্রভাবটা বেশি, পি অরবিটাল আর একটু বড়, সুতরাং সেটার প্রভাবটা আর একটু কম, ডি অরবিটাল আর একটু মানে বড়, সেটা প্রভাবটা আর কম, অর্থাৎ আচ্ছাদন প্রভাবটা এইভাবে নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি যে কমে সেটার দুইটা কারণ, একটা হচ্ছে দূরত্বের কারণে নতুন করে শক্তি স্তর যুক্ত হয় সেই কারণে, কিন্তু আরেকটা কারণ যেটা সেটা হচ্ছে আবরণী প্রভাব বা আচ্ছাদন প্রভাব। তাহলে আমরা টোটাল আয়নীকরণ শক্তির মানে যে যতটুকু টার্ম আছে সবগুলো জিনিস আমি জানলাম। তাহলে এই হচ্ছে আয়নীকরণ শক্তি বিভিন্ন আমাদের সেখান থেকে যত ধরনের প্রশ্ন আসে আমি সব ধরনের জিনিস জানলাম, তবে এটা একটু
আবরণী প্রভাব বা আচ্ছাদন প্রভাব, এটা একটু ভালো করে জেনে নিন। তাহলে আমাদের টোটাল সব কিছুই চলে আসছে। আয়নীকরণ শক্তি কি, প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তারপর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় কেন, আবার দুই জোড়া মৌলের ক্ষেত্রে বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, আবার ওদিকে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং ফসফরাস, সালফার, এদের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মানে বাড়ার পরিবর্তে কমে যায় কেন, সেই জিনিসগুলো জানলাম স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে। মানে এই হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি টোটাল, যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকুই। আমি নেক্সট ক্লাসে ইলেকট্রন আসক্তি নিয়েই আলোচনা করব। আর আমার একটা ইচ্ছা আছে, এখন থেকে আমি প্রতিদিন সকাল 8টা থেকে 9টার মধ্যে একটা ফার্স্ট ইয়ারের জন্য একটা ভিডিও আপলোড করব, আর সেকেন্ড ইয়ারের জন্য রাত্রে 8টা থেকে 9টার মধ্যে, বা কোনো কোনো সময় হয়তো আমার ব্যস্ততার কারণে সেটা 10টা বেজে যেতে পারে। মোটামুটি আমি সকালে ফার্স্ট ইয়ারের জন্য এবং বিকালে সেকেন্ড ইয়ারের জন্য ভিডিও আপলোড করব। তো তবে এটা ঠিক যে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা এখন যেহেতু ফার্স্ট ইয়ারে অনেক কিছু মিস করেছো, সো তোমাদের জন্য দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, ফার্স্ট ইয়ারের পড়াশোনাটা এবং সেকেন্ড ইয়ারের পড়াশোনাটা। আর ফার্স্ট ইয়ারের যারা আছো তারাও যদি কেউ অ্যাডভান্স লেভেলের চিন্তা করতে চায় যে আমি সেকেন্ড ইয়ারের যেগুলো আছে ওই জিনিসগুলো ধীরে ধীরে আয়ত্ত করে নিব, হ্যাঁ করতে পারবা, কারণ আমি খুব ইজি ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে বুঝিয়ে সেই জিনিসগুলো আয়ত্ত করাবো। ইনশাল্লাহ তোমরা পাশে থাকবা। আর একটা জিনিস হচ্ছে, আমার জাস্ট রসায়ন যে নামটা ছিল সেটা কিছুটা চেঞ্জ হয়ে এখন কেমিস্ট্রি মার্ট নামে এটা নতুন মানে সেই নামটাই করেছি। সো তোমরা অবশ্যই পেজগুলোতে অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক দিবা, সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে যত বেশি শেয়ার করবা তাহলে সেটা তোমাদের জন্য লাভ এবং বন্ধুদের জন্য লাভ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক।